আরও একটা ফুটবলবিহীন দিন, মানে আজকে কোনো খেলা নেই, কিন্তু দুইটা বিগ সেমিফাইনাল ইজ লোডিং। সেগুলো নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি গোল অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি রাকিবুল হাসান, আর আমার সঙ্গে সাবেক জাতীয় ফুটবলার মাহবুব হোসেন রক্সি। স্বাগত আপনাকে। ওয়েলকাম। পরপর দুটো দিন খেলা নেই, একটা বিশাল বিশ্রাম, কিন্তু সেই বিশ্রামের মধ্যে যে চারটি দল, তাদের তো আর বিশ্রাম নেই, কারণ ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চারটি দল উঠেছে। নিঃসন্দেহে ফিফা তো খুশি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যেই দিক থেকে চিন্তা করা হোক, ফুটবলের দিক থেকে উন্মাদনা এবং র্যাঙ্কিং এবং বিজনেস সব কিছু নিয়েই এইবার ওয়ার্ল্ড কাপে একটা ব্যতিক্রম আমরা দেখছি। 1, 2, 3, 4 ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা এখানে খেলাও পড়েছে। আমরা যদি যতগুলি ছক করি, সবসময় এরকম হয় না 1, 2 খেলে, 2 আর 3, 3 আর 4 খেলে, সবসময় ক্রসিংয়ে খেলে। তাহলে 1 আর 3-এর খেলা, 2 আর 4-এর খেলা, এখানে কিন্তু মিলে গেছে, মানে একেবারেই মিলে গেছে। যে ছক আপনারা করতেছেন কাল্পনিকভাবে এইটা আমরা পেয়েছি। এবং যেভাবে আমরা চিন্তা করছিলাম এবং ফিকচার অনুযায়ী যেই 4টা দেশকে আমরা সেমিফাইনালে সবসময় কল্পনা করছিলাম, সেই দিক থেকে একটু পিছিয়ে ছিল ইংল্যান্ড। এবং সাইড যেটাকে বলা হয় পর্দার আড়াল থেকে তাদের নিজস্ব পারফর্ম করে যে ফুটবল খেলেছে, সেটা এখন অনেক বেশি দাবিদার। আমরা এবং চিন্তা করছি যে তারা ফাইনালও খেলবে। এক্স্যাক্টলি। তো সেমিফাইনাল তো প্রথমে বিট করবেই, তারপর ফাইনালও খেলতে হবে, এবং ফাইনালেও যে চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে, যে ইংল্যান্ডের অবস্থা। তো ধারাবাহিকভাবে আমরা প্রথম ম্যাচ চিন্তা করি, সেখানে হলো ফ্রান্স আর স্পেন। এখানে তারা ক্যাটাগরিতে যখন আসে, আমরা স্পেনকে ইউরোর যে ফুটবল, নেশন অফ ইউরো এবং ইউরো চ্যাম্পিয়নশিপে যেটা খেলা হয়, সেই জায়গা থেকে স্পেনের ক্যাটাগরি এবং র্যাঙ্কিং এবং পারফরমেন্স সব কিছু যে রেটিং করে, সেখানে কিন্তু স্পেন সবচেয়ে এগিয়ে ছিল। তারপরে ছিল আর্জেন্টিনা, তারপরে ছিল ফ্রান্স, তারপরে 4-এ কিন্তু ইংল্যান্ড ছিল না। হ্যাঁ, 4-এ ছিল, অনেকগুলি ছিল দাবিদার ছিল, সেই জায়গা থেকে অনেক নিচে থেকে এসেছে। Mighty Green Apple, Game Changer Ginger, Happy Speed। তো আমরা যদি ওইটা ব্যাস চিন্তা করে থাকি, তাহলে সেই জায়গা থেকে স্পেন কিন্তু তাদের জায়গা থেকে তাদের যোগ্যতা র্যাঙ্কিং হারিয়েছে, কিন্তু আবার তারা রিকাভারিও করেছে। গ্রুপ পর্যায়ে যে ফুটবল ছিল, সেখান থেকে তারা নকআউটে যে তারা বুঝেছে যে স্পেন কি টিম। এবং ইংল্যান্ডের খেলাটা টার্ন করেছে মেক্সিকো ম্যাচ থেকে, যেটা তাদের জন্য খুব টাফ ম্যাচ ছিল, এবং সেই ম্যাচটা তারা মানে মেক্সিকোর মাটিতে খেলা, এবং তাদের ট্রাভেল সংখ্যা কিন্তু অনেক বেশি, মানে যদি আপনি ডিস্টেন্স চিন্তা করেন, সবচেয়ে বেশি ট্রাভেল তাদের করতে হয়েছে। আমরা তারপরও প্রথম সেমিফাইনাল থেকে আগে একটু আসি, যেখানে ফ্রান্স এবং স্পেন। এটা তো একেবারেই এনিবডিজ গেম, প্রথম কথা, এবং এটা মনে হয় খুবই এন্টারটেইনিং ফুটবল হবে বলে আমার ধারণা। এখনকার ফুটবলে যে পরিষ্কার ফুটবল আমরা যেটা বলি, ফুটবল টাচ ফুটবল, কন্ট্রোল ফুটবল, পাসিং ফুটবল, ডমিনেটিভ ফুটবল এবং ক্লাসিক ফুটবল, কত ধরনের পাস দেখবেন, কত ধরনের স্কিল দেখবেন, ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সে এখানে ডিফারেন্স হবে, রেজাল্ট টিম ওয়ার্কে যে এত বেশি, তারা খুব কাছাকাছি। আমরা যদি ওই চিন্তা করে থাকি, তাহলে আগের একটু ম্যাচে যেতে পারি আমরা, স্পেন ভার্সেস পর্তুগাল। সেখানে তাদের মিডফিল্ডের যে মার্কেট ভ্যালু এবং ওয়ার্ল্ড লেভেলের ক্লাব যে মিডফিল্ডগুলি খেলে, তারা কিন্তু ওই জায়গায় ডমিনেট করেছে। সেখানে খুব কাছাকাছি 52 আর 48 ছিল, মাঝখানে 4টা পয়েন্ট আমরা রেখেছি নিউট্রাল জোনে। তো সেই জায়গা থেকে আলটিমেটলি যাদের মিডফিল্ডের ক্ষমতা বেশি, মিডফিল্ড ডমিনেট করেছে, তারাই কিন্তু জিতেছে আলটিমেটলি। তো সেই জায়গা থেকে আবার ফ্রান্স এবং যদি আমরা স্পেনের ম্যাচে চিন্তা করি, মিডফিল্ড কিন্তু ডমিনেট করবে। একজন খেলে 4-4-3-3 স্পেন, আর ফ্রান্স খেলতেছে 4-2-3-1। তো সেইখানে যে অ্যাটাকিং সাইডটা, সেই জায়গা থেকে স্পেনকে ফ্রান্সকে বেশি এগিয়ে রাখছি, কারণ তাদের পারফরমেন্সে যেই 5জন প্লেয়ার অ্যাটাকে খেলে, 6 জন যদি ধরি আমরা, হোল্ডিং মিডফিল্ড 2 আর উপরে 4, তাদের 5 জনই কিন্তু গোলের মধ্যে আছে। এবং চেঞ্জিংয়ে নেমে বারকোলা এবং ডুয়েকে যখন চেঞ্জ করে, তারা পর্যন্ত ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, সেই কোয়ালিটি প্লেয়ার। তো এইখানে কিন্তু ওইটাই, আপনি ম্যাচ যখন অনেক ক্লোজ হবে, এই ম্যাচে আমরা দেখতে পারি এক্সট্রা টাইম এবং ট্রাইব্রেকারও যেতে পারে, এবং গোল সংখ্যা খুবই ন্যূন, হয় 1 গোল বা 1 গোল হতে পারে। তবে যদি আর্লি গোল পেয়ে যায় কোনো দল, তখন আবার ম্যাচের কিন্তু স্পিড বেড়ে যায়। হ্যাঁ, তখন সেটা আর কন্ট্রোলে থাকবে না হয়তো। যেহেতু প্রথম হাফ আমরা যেটা বলে হাইড্রেশন ব্রেকের 25-26 মিনিট বা 30 মিনিটে গোল করে, ফার্স্ট হাফে গোল করে, কিন্তু সেকেন্ড হাফে তখন অল আউট আসবে, তখন অপশন বেশি থাকবে, টেম্পো আরও বাড়বে, আপনাকে জিততে হলে আপনাকে ড্রর মতো যেতে হবে, সেই জায়গায় কিন্তু উত্তেজনা, এবং আমরা আরও একটা সুন্দর ফুটবল দেখতে পাবো। যে দুটো দলের কথা বলছি, ফ্রান্স এবং স্পেন, তাদের তো সত্যিকার অর্থে শক্তির জায়গা অনেক, সেগুলো আমরা আলাপ করেই ফেলেছি, কিন্তু দু দলের কোনো দুর্বলতার জায়গা কি আপনি বলতে পারেন, যে ফ্রান্স স্পেন দুই দলের ক্ষেত্রেই? আমরা যেটা দেখেছি সেই জায়গা থেকে, ফ্রান্স লাস্টে
লাস্ট পর্যন্ত ওরা এখন পর্যন্ত যে ম্যাচ খেলেছে কোয়ার্টার ফাইনালে পর্যন্ত তাদের হলো 2টো গোল রিসিভ করেছে, আর স্পেন 1টা গোল রিসিভ করেছে। তাহলে এটাও কাছাকাছি। এটাও কাছাকাছি 2-1 এবং গোলকিপারের যে পারফরমেন্স সেখানে তারা কিন্তু দুজনই অনেক বেশি দাবিদার, সিমিওয়েলে এবং ম্যাগুয়েন এই দুজনই কিন্তু গোল্ডেন গ্লাভসের। তাদের উপরে ডিফেন্ডার, এখানে যে ইন্ডিভিজুয়াল ব্রেক আমরা বলছি, একক কিছু প্লেয়ার যদি বক্সের ভিতরে ঢুকে কিছু করে ফেলে ওকে ব্রেক করার জন্য বা ঠেকানোর জন্য যে পেনাল্টি হয়, তো সেখান থেকে যে গোল হবে এই জায়গা থেকেই একটু দুর্বলতা। কারণ অনেক বেশি যখন অ্যাটাক হয় ডিফেন্ডিং রোলের সময় কিন্তু টিম ব্রেক করে, হ্যাঁ, এবং এটা আমরা বলি ফুটবলের সবচেয়ে বড় জিনিস হলো টোটাল ফুটবল হলো টিম ডিফেন্ডিংয়ে বিহাইন্ড দ্য বল, এটা অফ দ্য বলের যে খেলা, অন দ্য বলে একটা প্লেয়ার 3 মিনিট 2.5 থেকে 3 মিনিট খেলে, বাকি সময় তাকে রান করতে হয় এবং ডিফেন্ডিং করতে হয়। যাদের ট্রানজিশন মুভমেন্টে ডিফেন্ডিং বেটার তারাই কিন্তু গেইন করে, ক্লিক করে। আমরা ভিআর বিতর্ক নিশ্চয়ই সেমিফাইনালে দেখতে চাই না, সেটা নিয়ে কথা বলবো। ভিআর নিয়ে এবার অনেক বেশি কথা হচ্ছে, তবে আগে আমরা একটা রিপোর্ট দেখবো, তারপরে আলাপ করি। ওকে, আমরা ভিআর বিতর্ক নিয়ে রিপোর্ট করেছি, সেই রিপোর্টটা দেখে তারপরে আলোচনায় ফিরছি। চেষ্টা করার দায়িত্ব আমাদের। এটাই না, তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। প্রযুক্তির ছোঁয়ায় সহজ হয়েছে জীবন। ভুল এড়াতে ফুটবলে এখন প্রযুক্তি নির্ভর। গোল লাইন টেকনোলজি, সেমি অটোমেটেড অফসাইড, ভিআর, মাঠে রেফারিকে সহায়তা করতে নানা টেকনোলজি। এবারের বিশ্বকাপে প্রযুক্তি নির্ভরতা বেড়েছে বহুগুণ। নতুন সব প্রযুক্তির ফলে এখন অফসাইড ট্র্যাক করা খুবই সহজ হয়েছে। গোল লাইনে বলের সামান্য অংশ থাকলে সেটাও জানা যাচ্ছে, কিন্তু ফাউলের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। তাই সুবিধার পাশাপাশি বিতর্কের জন্মও দিচ্ছে ভিএআর, স্নিকোমিটারের মতো প্রযুক্তি। প্রযুক্তি কিন্তু ডিসিশন নিচ্ছে না, প্রযুক্তি আপনাকে সহায়তা করছে অ্যাকচুয়ালি সেটাকে রিভিউ করার জন্য। তাহলে সিদ্ধান্তটা কিন্তু অটোমেটিক্যালি আবার মানুষ নেওয়ার কারণে আইনের যে ইন্টারপ্রিটেশন, লজ অফ দ্য গেমের, সেই ইন্টারপ্রিটেশনটা তো এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে না। আর্জেন্টিনা মিশর ম্যাচ বড় বিতর্কের জন্ম দেয়। বিল্ড আপে ফাউল হয়, ভিআরের সহায়তায় মিশরের গোল বাতিল করেন রেফারি। কিন্তু আর্জেন্টিনার তৃতীয় গোলের বিল্ড আপের সময় মাটিতে পড়ে যান সালাহ। সেটা ফাউল ছিল না, তবে বিতর্ক এড়াতে একবার চেক করাই যেত। হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম গোলও বাতিল হতে পারত। পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়া ফুটবলারের চুলে বল ছুঁয়ে যাওয়ায় স্নিকোমিটারের সহায়তায় অফসাইড কল করা হয়, কিন্তু ক্যামেরার তারে লেগে আসা বল থেকে নরওয়ের বিপক্ষে গোল করে ইংল্যান্ড। কিন্তু ফিফা জানালো স্নিকোমিটারে নাকি সেটা ধরা পড়েনি। যাতে ম্যাচটা একেবারে নির্ভুল, মানে প্রিসাইজ এবং প্রিসিশন বলতে আমরা যা বলি সেরকম যাতে হয়, কিন্তু আলটিমেটলি সেটা যেহেতু হচ্ছে না এবং বিতর্ক জন্ম নিচ্ছে, এবং এই বিতর্কের কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। সো এগুলি ডেফিনেটলি ফিফা রিভিউ করবে এবং হয়তো তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। প্রযুক্তির সুবিধা যেমন আছে, আছে অসুবিধাও। ফুটবল বোদ্ধাদের মতে রেফারির কোন সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হবে, কিভাবে তা ব্যাখ্যা করা হবে এবং খেলার স্বাভাবিক আবেগ কতটা অক্ষুণ্ণ থাকবে, এসব ব্যাপারে অস্পষ্টতা রয়ে গেছে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অতিথির কাছে ফিরে যাচ্ছে আলোচনার জন্য। ভিআর এসেছিল বিতর্ক কমাতে, কিন্তু এবারের অভিজ্ঞতা মনে হয় খুব একটা ভালো না। বিতর্ক অনেক ম্যাচে হয়েছে, অনেক সিদ্ধান্ত নিয়ে হয়েছে। কি মনে হয় যে আফটার ওয়ার্ল্ড কাপ ফিফাকে তো নিশ্চয়ই নতুনভাবে কোনো না কোনো ফর্মুলায় যেতে হবে? ভিআর অফ হবে না, কিন্তু তার পরিধি নিয়ে হয়তো বা ভাবতে হবে। অবশ্যই আমরা যদি 2022-এ যাই তখন থেকে আমরা ভিআরের অ্যাক্টিভেট এবং এই চান্সগুলি দেখেছি, সেখান থেকে ইমপ্রুভমেন্ট হিসাবে আমরা মনে করছি 2026-এ অনেক বেটার হবে। কিন্তু এটা তর্কের চেয়ে বিতর্কই বেশি জড়িয়ে গেছে এবং ডিসিশন মেকিংয়ে অনেক বেশি প্রবলেম করেছে। রেফরিকে স্বাধীনতা দেওয়া হয়েছে, রেফরি অলওয়েজ বস ইন দ্য ফিল্ড, এবং তার ডিসিশনের বাইরে আর কেউ যেতে পারে না। একবার হুইসেল বেজে গেলে এটা আমরা নিজেরাই এটা নিয়েই সবসময় অবিট থাকি। তো এই জায়গা থেকে যদি চিন্তা করা হয় ভিআরের যে স্বাধীনতা এবং কারো পক্ষে যাচ্ছে কারো পক্ষে যাচ্ছে না, এটাই কিন্তু বিতর্কের ব্যাপার। ভিআরকে বলা হয়েছে রেফরি তার দুদিকেই সবসময় সমানভাবে জাজ করতে হবে, একই জিনিস দুইভাবে দেখতে হবে। এখন আপনি যদি লাস্ট বল যখন মনে করেন, আমার কাছে যেটা অমিট লেগেছে অপশনটা, যে বলটা যখন ক্যামেরায় লাগলো, কিন্তু ওখানে যে বলছে যে আমার যে নয়েজিং আছে এবং যে ভার্ভেশন করে সেখানে কোনো টাচ হয় না, একটা স্কিল ওখানে যে চিপস দেওয়া ছিল বলের, সেখানে একটা চুল পরিমাণ টাচ হলে এইটাকে
নক করবে Signal এবং আসে, আমি হ্যাঁ। ওটাতে যাব, কিন্তু সব অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে কোনো জায়গায় না, এক অ্যাঙ্গেলে দেখেছে আমাদের মনে হলো, কিন্তু সেটা আর স্লো মোশনে যায়নি এবং সাধারণ দর্শকদের কাছে এটাকে পাবলিসিটি করলো না। তো এই যে পক্ষপাতিত্ব, এটা আসলে এবারের, এটা নিয়ে আপনি যেটা বললেন যে সামনের 30-এ টিমও বাড়াতে চাচ্ছে, দেশও বাড়ছে, ভিআর নিয়ে আরও বেশি পড়তে হবে, এখানে আরও কিছু সায়েন্টিফিক কিছু যোগ করতে হবে যেটা সমালোচনার ঊর্ধ্বে থাকতে এক্স্যাক্টলি, পারে। এবং অনেকগুলো দল নিজেদেরকে কিন্তু ভিকটিম মেনেছে। আমরা যদি দেখি, আমরা ইরানের কথা সেই গ্রুপ পর্ব সেই। থেকে আসতে পারি। এরপর আপনি যদি ক্রোয়েশিয়া যখন বাদ পড়লো পর্তুগালের সঙ্গে, চুলের ছোঁয়ায় একটা অফসাইডের offside ডিসিশন বাদ হলো, হলো, হ্যাঁ। তারপরে মরক্কো, মিশর, তারা মিশর। সবাই কিন্তু বিভিন্নভাবে ডিপ্রাইভড ভেবেছে। জি। আসলে একটু কনসিস্টেন্সি তো দরকার। একই ধরনের ফাউলে যদি মানে ভিন্ন ধরনের সিদ্ধান্ত আসে, সেটা তো অবশ্যই বিতর্কের জন্ম দিবে। এবং এটা প্রথম ম্যাচ যদি চিন্তা করেন, আর্জেন্টিনার দর্শকদের খারাপ লাগবে, আমি বলছি এই জন্য, মেসি যে ফাউলটা করেছিল এরপরে এই ধরনের ফাউলে সবাইকে সবগুলো কার্ড হয়েছে। কার্ড হয়েছে, মেসিকে তো কার্ডও দেয় নেই, তার সাথে কথাও বলে নাই এবং কোনো মানে এটাকে ভিআরে যাওয়ার চিন্তাই করে নাই। কিন্তু সিমুলেশনে যেটা আমরা স্লো মোশনে দেখেছি, এটা অফেন্সিভ একদম। এটা ন্যূনতম পক্ষে যদি মেসির ক্যারেক্টার বা অনেক কিছু চিন্তা করে রেড কার্ড না হলে ইয়েলো কার্ড হয়, সেইটা তো হতে হবে, যার জন্য প্রথম দিন থেকে এবং মনে হয়েছে সবসময় আর্জেন্টিনা একটা ফেভার পাচ্ছে। তো এই Exactly. তর্কের জন্য রেফারি কিন্তু হিউম্যান বি, তারও ভুল আছে, কিন্তু তার ভুল সংশোধনের জন্য তো ভিআর আছে। তাহলে আমি যেতে পারি, আমি দেখতে পারি এবং রায় দিতে পারি, তখন আমি কখনোই পক্ষ বিপক্ষ হব না। তাহলে দুইটা টিমকে আমাকে সমান করে দেখার এখানে অধিকার এবং তারা জাজমেন্ট পাওয়ার জন্য আমাকে এখানে জাস্টিস রাখা হয়েছে। এক্স্যাক্টলি। ডালাসের যে ম্যাচ, সেটা নিয়ে খুব বেশি টেনশন নেই যুক্তরাষ্ট্রের, কিন্তু আটালান্টার ম্যাচ, মানে আমি ইংল্যান্ড আর্জেন্টিনা, সেটা নিয়ে অলরেডি পুলিশের মধ্যেও কনসার্ন শুরু হয়েছে। তারা কঠোর অবস্থানে যাবে, সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছে। কি মনে হয় এই ম্যাচটা? তো মনে হয় মাঠ এবং মাঠের বাইরে পুরোটাই গরম হয়ে যাবে মনে আগে হয়। যখন আমরা খেলতাম, আপনারাও দেখেছেন, আবাহনী মোহামেডান 2 দিন আগে থেকে কিন্তু মাঠের বাইরে এরিয়া ভিত্তিক পতাকা, মাইক আর মারামারি শুরু মারামারি, হতো। এবং খেলতাম আমরা 5টায় বা 7টায়, স্টেডিয়াম গেট খুলতো 10টায়, ওই সকালবেলা ঢোকা থেকে শুরু হতো, ভাত টিফিন কারি নিয়ে ওখান থেকে মারামারি হতো, ফুল 90s এরকম ছিল। এরকম যখন আমরা ওই ফুটবল খেলেছি আমাদের ব্যাকে যদি যাই। এবং ইংলিশ পাবলিক যতগুলো ইংলিশ লিগে দেখেছি, তাদের যে ক্লাব লেভেলের যে উত্তেজনা, এবং কোনোভাবেই তারা তার টিমকে হার মেনে নিতেই পারে না, তখন থেকে তারা স্টেডিয়ামে ঢোকা থেকে শুরু করে এবং বার হওয়া পর্যন্ত। এখন আমার মনে হচ্ছে সেই ওই ফুটবল একটা চ্যালেঞ্জ এমনভাবে চলে এসছে ইংল্যান্ড আর আর্জেন্টিনায়, সেইটাই কিন্তু আমেরিকার পুলিশের কাছে চলে গেছে ইনফরমেশন, তাদেরকে ডোমিনেট করতে হলে 2 দিন আগে থেকে ঘরও বন্দি করো। Mighty Green Apple. Game changer ginger. Happy speed. হোটেল বন্ধ করো, রাস্তা বন্ধ করো, তারা জানি না যেতে পারে। Exactly. এবং স্টেডিয়ামে ঢোকার পরে তাদেরকে কি ধরনের তল্লাশি হবে, কি ধরনের মানটার প্রেশার রাখবে, জানি এটাকে কন্ট্রোল করতে পারে। ফিফা নির্দেশনা থাকে যে ম্যাচ ওই জায়গায় চলে গেছে, সেমিফাইনাল ম্যাচে যদি কারণ একটা বিশৃঙ্খলা হলে তো সেটা কন্ট্রোল করা খুব মুশকিল। মুশকিল, আপনি যদি একবার শুরু করে দেয়, লোক কিন্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, তখন সব কিছু ভাঙচুর হতে থাকে এবং স্টেডিয়ামের সেই জিনিসটা একটা রেকর্ডের খাতায় চলে যাবে। যে সেই জন্য কিন্তু আচ্ছা, অনেক বেশি ইংল্যান্ড policy। আর্জেন্টিনা ম্যাচের, যেমন আপনার যদি মনে থাকে ফকল্যান্ড যুদ্ধ 1982 সালে হয়েছিল, সেটা দিয়ে আর্জেন্টিনা। সবসময় যখন তারা মুখোমুখি হয় এটা আসে। এবং তার পাশাপাশি 1986 সালে হ্যান্ড অফ গড জি। এবং গোল অফ দ্য সেঞ্চুরি একই ম্যাচে। হ্যাঁ। যদিও এখন আর হ্যান্ড অফ গড মানে হাত দিয়ে গোল করার কোনো সুযোগই সুযোগ নাই, মনে হয় নাই, যেহেতু ক্যামেরা জন্ম ভিআর নিয়েছে। আমল। এইসব কারণেই তো বোধহয় উত্তাপটা অনেক বেশি। হ্যাঁ, এই যে পুরনো যে ইতিহাস এবং চ্যালেঞ্জ এবং যত কিছু হয়ে গেছে, ইংল্যান্ডের সেই প্রাপ্তির কিন্তু ম্যারাডোনার কাছে হার, এই সব কিছু যদি চিন্তা করে, এই আর্তেকা ম্যাচ না, আজতেকা, হ্যাঁ, আজতেকা স্টেডিয়ামে ইতিহাস এবং ওইখানে এই দুটো রেকর্ড। তো ওই জায়গা থেকে যদি চিন্তা করে আবার ঘুরে মেরে আমেরিকা এবং মেক্সিকো, ভাগ্যিস যে সেমিফাইনাল ওখানে হয়নি, দুটোই আমেরিকায় আছে এবং ফাইনালে আমেরিকা হবে। তো সেই জিনিসগুলো কিন্তু যদি আমরা বলি ব্রিটিশ পিপুল যে গোয়ামি আগ্রমী বা ওদের ইগোর অনেক বেশি প্রস্তাব এবং মাথায় ওইগুলি অনেক বেশি কাজ করে, পুরনো ইতিহাস টেনে নালে নিউ জেনারেশন এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা কি যেন ভিতর থেকে ফুপে ওঠে বা ওই রকম একটা চিন্তা আছে। তো সেই ম্যাচটা আসলে আমরা কিভাবে দেখব, কি হবে, এটা কিন্তু অনেক কিছুই আমাদের নির্ভর করছে। একটা বিস্ময়কর তথ্য সামনে এসেছে এই ম্যাচের আগে, সেটা হচ্ছে মেসির জীবদ্দশায় ইংল্যান্ড আর আর্জেন্টিনা দেখা হয়নি, এবং যদি কোনো কারণে এই সেমিফাইনালে দেখা না হতো, মেসির ক্যারিয়ার শেষ হয়ে যেত, কিন্তু ইংল্যান্ডের সঙ্গে কোনো ম্যাচ না খেলে। এটা খুবই অবাক হওয়ার মতো একটা বিষয়। আসলে যে মেসি
আজকে আমরা যারা এই জেনারেশন সবচেয়ে লিজেন্ডারি এবং সবচেয়ে ম্যাজিক্যাল প্লেয়ার মনে করি, এবং তার আগের ওয়ার্ল্ড কাপ থেকে চিন্তা করলে সে এই পর্যন্ত গোল করে ফেলেছে 21টা, কিন্তু প্রথম দুটো ওয়ার্ল্ড কাপে সে গোলই পায়নি যখন তার সবচেয়ে ফর্ম, এবং তারপরের ওয়ার্ল্ড এখন থেকে শেষের দিকে তখন মনে হচ্ছে তার যৌবন বয়সে, এবং এই বছর ওয়ার্ল্ড কাপে যা খেলেছে 22-এর চেয়েও তার পারফরমেন্স অনেক বেশি। তো সেই জায়গায় যদি ইংল্যান্ডের সাথে দেখা হয় না, এখানে ইংল্যান্ডেরই আসলে বাস্তবতার দিক থেকে অনেক পিছিয়ে। ইংল্যান্ড যখনই যায় এবং যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে, যে গ্রুপ থেকে আগে থেকেই বিদায় নেয়, তাদের স্ট্যান্ডার্ড ওই পর্যন্ত টিকে নেয়, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যা খেলেছে, কিন্তু কোনোভাবে ছকে মেলেনি। তা এটাও তার রেকর্ডে, এবং সে বলে যেতে পারবে যে লাস্ট ইংল্যান্ডের সাথেও সে খেলেছে। যদি ম্যারাডোনার সেই ওয়ার্ল্ড কাপ চিন্তা করা হয়, তাহলে এটাও তার ইতিহাসের একটা দৃষ্টান্ত থেকে যাবে, এবং এই চ্যালেঞ্জটাও মেসি নিতে পারবে, এবং তাকে দেখা যাবে যে ইংল্যান্ডের সাথে তার বাস্তবিক কী রূপ হয়। এবং ইংল্যান্ডের আগে যখনই খেলেছে, মেসির ক্লাব ক্যারিয়ার কিন্তু বার্সেলোনায়, এবং সবসময় ইংলিশ টিমকে অনেক বেশি ডমিনেট করেই বার্সেলোনা তখন জিতেছে এবং চ্যালেঞ্জ হয়েছে। আজকে কিন্তু পুরোটাই চেঞ্জ, নেশনের খেলা। প্লেয়াররা হয়তো ক্লাব লেভেলে মুখোমুখি হয়েছে, কিন্তু কান্ট্রি হিসাবে হয়নি। সেই ন্যাশনাল চার দল যারা সেমিফাইনালে আছে তারা তো প্রস্তুতি শুরু করেই দিয়েছে, সঙ্গে কথার লড়াইও চলছে। আমরা সেসব নিয়ে একটা রিপোর্ট দেখে আসি। আমরা রিপোর্ট দেখে আবারও ফিরে আসছি আলোচনায়। ৩৯ বছরের মেসি তার ষষ্ঠ বিশ্বকাপেও দুরন্ত ফর্মে, ৮ গোল সাথে ২ অ্যাসিস্ট। তাকে কেন্দ্র করেই ছুটছে আর্জেন্টিনা। সতীর্থরা মেসির জন্যই জিততে মরিয়া থাকে। তাকে বোতলবন্দি রাখলে চ্যাম্পিয়নরা পড়তে পারে বিপদে। সাবেক ইংলিশ উইঙ্গার জো কোল বলেছেন, সেমিতে মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড। আর্জেন্টিনার শক্তির বিপরীতে তাদের গতি বেশি। শতভাগ নিশ্চয়তা দিয়ে কোল বলেছেন, ফাইনালে যাবে কেইনের দল। নকআউট পর্বে প্রতিটি বাধা কষ্টে পার করেছে আর্জেন্টিনা। তুলনামূলক সহজ প্রতিপক্ষ স্কালোনির দলকে বিপদে ফেলেছে। গুরুত্বপূর্ণ সময়ে ত্রাতা হয়ে দলকে পার করেছেন মেসি। তার বিরুদ্ধে ছোট ভুলেই মাসুল দিতে হয়, সেই সতর্কবার্তা ওয়েন রুনির। সাবেক ইংলিশ তারকা স্ট্রাইকার বলেছেন, মেসিকে মার্ক করতে ডিফেন্সে সমন্বয় দরকার। সামান্য সুযোগেও গোল করার ক্ষমতা রাখেন মেসি। এদিকে ডালাস স্টেডিয়াম প্রস্তুত ফ্রান্স স্পেন মহারণের জন্য। বিশ্বকাপ ইতিহাসে মহামূল্যবান সেমিফাইনাল হতে যাচ্ছে এই ভেন্যুতে। তারকা দুটি ফর্মের বিচারে ফরাসিরা কিছুটা এগিয়ে, তবে এমবাপে দেমবেলেদের হারানোর ক্ষমতা রাখে স্পেন। স্পেন দুর্দান্ত দল, একক নৈপুণ্য কিংবা দলীয় বোঝাপড়া ভালো। ইয়ামালের মতো ম্যাচ উইনার আছে, কাউকে ভয় পাওয়ার কারণ নেই। আমরা সেরা প্রস্তুতি নিয়ে ফলাফল পক্ষে আনতে লড়ব। ২০১২ থেকে ফ্রান্সের বিপক্ষে ৬ ম্যাচে ৪ জয়, ১ হার ও ১ ড্র স্পেনের। পরিসংখ্যানে স্বস্তি আছে দে লা ফুয়েন্তের। তবে এই বিশ্বকাপে ফ্রান্স ভয়ঙ্কর প্রতিপক্ষ। জমাট পরিকল্পনা নিয়েই প্রস্তুত হচ্ছেন ইয়ামালরা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ফ্রান্সের সামনে কিন্তু দারুণ একটা রেকর্ডের হাতছানি। সেটা হচ্ছে এর আগে দুটো দল টানা 3টা ফাইনাল খেলেছে, ব্রাজিল খেলেছে এবং জার্মানি খেলেছে। এবার কিন্তু ফ্রান্সের সামনে সেই সুযোগ, যদি তারা এই সেমির বাধাটা টপ। ভাই আমি যদি ভুল না করি, জার্মান মানে তখন ফুল জার্মান ছিল না, না ধরা হচ্ছে জার্মান ওটাকে ধরা, জার্মানি, পশ্চিম পশ্চিম জার্মানি, জার্মানি, মানে সেটাকে জার্মানি ধরা হচ্ছে, জার্মান তাদের ধরা হচ্ছে, সাফল্য যেটা হিসেবে এক ধরা হয়েছে। হচ্ছে, হ্যাঁ। তাহলে ব্রাজিল আর জার্মানির পরে এখন ফ্রান্সের সেই সুযোগ আছে, টানা 3টা ফাইনাল 18-22 এখন এইটা। তো সেইভাবে যদি আমরা চিন্তা করি, আসলে টিম প্রসপেক্টেশনে টিমের ডেপথ এবং প্লেয়ারের যে কোয়ালিটি, এখন পর্যন্ত চুয়ামিনি যে ব্যথাটা পেয়েছে, এছাড়া সবাই কিন্তু খুব ফর্মে, এবং চুয়ামিনি যে নেই সেটা কিন্তু বোঝারই উপায় না। কান্তে যে খেলা খেলেছে, যে ডিফেন্ডিং ওয়ার্ক, যে স্ন্যাচিং, যেটা যা করা হয়, যেখানে ওখানে বলা হয় হোল্ডিং মিডফিল্ড, ডাটি ফুটবল, বল নিবা আর আমাকে দেবা, এই হলো ফুটবল। তো সেটা থেকে তাদের যে টিমের অবস্থা, এবং আমি এখন পর্যন্ত আসলে ফ্রান্সকেই সব জায়গা থেকে এগিয়ে রেখেছি। লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি চ্যালেঞ্জ হিসাবে নেয়, আর্জেন্টিনা আসে বা ইংল্যান্ড আসে, যেই আসুক, ফ্রান্স এবার চ্যাম্পিয়ন হবে। সেই শুধু তাদের রেটিং না, প্লেয়ার পারফরমেন্সে আমি যেটা বলছি, একটা টিম কখন চ্যাম্পিয়ন হয়, তাদের ধারাবাহিকভাবে যে অফেন্সের প্লেয়ারগুলি গোলের মধ্যে থাকে এবং যে কোনো সিচুয়েশনে তারা সেই গোল করতে পারে। একটা ম্যাচই তারা পরীক্ষা দিয়েছে, সেটা কিন্তু ডাটি ফুটবল, প্যারাগুয়ে মনে করেছে, এবং শুরু হয়েছে পাড়া দিয়ে, নামই হলো প্যারাগুয়ে, পাড়া দিয়ে, মানে তারা
শতভাগ তারা চেষ্টা করেছে খালি খেলাটা খেলাকে নষ্ট স্টপ করার করা ক্ষেত্রে। এবং ডার্টি ফুটবল। সেখান থেকে কিন্তু গোল করেছে সেই এমবাপে, এবং সে সাক্ষাৎকারে বলেছে যারা যেরকম অপোনেন্ট আমরা তাদের সাথে সেইভাবে ফুটবল খেলতে পারি। এক্স্যাক্টলি। এমবাপে দেমবেলে দুর্দান্ত জুটি, তার জবাবে এদিকে যদি ইয়ামাল, মানে যদিও আগামীর তারকা ইয়ামালকে কিন্তু এই বিশ্বকাপ দিয়ে শুরু ধরা হচ্ছে, জি। এরপরে তার সামনে অনেক কিছু থাকবে। কি মনে হয় যে এরকম বড় মঞ্চে ইয়ামাল কি সেই টেম্পারমেন্টটা রাখতে পারবেন? আমি যতটুকু দেখে যাচ্ছি ইয়ামালের ম্যাচে আমরা ইউরো থেকে যে পারফরমেন্স এবং ক্লাব ফুটবলে যা দেখেছি, একক নৈপুণ্য, 3-4 জন প্লেয়ার কোনোভাবে তাকে ব্লক করতে পারে না ডিফেন্ডিং করতে তার গেলে। মধ্যে একটা সাউথ আমেরিকান টোন খুঁজে পাওয়া যায় আপনি হ্যাঁ। যদি মানে তার ড্রিবলিং এর ক্ষেত্রে। ড্রিবলিং, হ্যাঁ, যেটা অনেক শর্ট জায়গার মধ্যে আমেরিকানরা যে ল্যাটিন ওই জায়গা যেটা আমরা বলি ব্রাজিলের স্কিল বা আর্জেন্টিনা বা উরুগুয়ের যেগুলো খুব ছোট জায়গায় যেটা করে, ইউরোপিয়ান প্লেয়াররা কিন্তু টাচ বেশি করে, স্কিল কম, কিন্তু ওই ধরনের স্কিল এইটা বেশি। যখন আবার ওখানে যদি আপনি চিন্তা করেন ডেমবেলে এবং অলিসিরও এই স্কিল এবং কাজ অনেক ছোট জায়গার মধ্যে ওরা ডিসিশন মেক করে। তো ইয়ামালের জিনিসটা হচ্ছে যে একটা ইনজুরি থেকে এসছে, বার্সেলোনায় অনেক বেশি লোড নিয়েছে, সে এবার চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়নশিপে খেলছে, সেই রিকভারিটা কিন্তু আস্তে আস্তে আসছে। লাস্ট দুটো ম্যাচে আমরা ইয়ামালকে দেখেছি, গোল পায়নি কিন্তু সে ডমিনেট করছিল, এবং সে বক্সে যাওয়ার পরে তার অ্যাকুরেসি যে শ্যুটগুলি হচ্ছিল না থেকে কাছাকাছি যাচ্ছিল। তো এইটা আমরা স্পেনের এগেনস্টে, এখন ফ্রান্সের এগেনস্টে সেই সুযোগটা নেবে। এবং যেটা আমি তখন বলতে ভুলে গেছিলাম যে এই দুটো টিমেরই সবচেয়ে ল্যাপসিং জায়গা হলো এরা কিন্তু মোর ফুল ব্যাকগুলো মোর অ্যাটাক খেলে, এবং যে 4 যে খেলে সেখানে কিন্তু অরিজিনালি তারা 5 হয়ে যায়। এবং সব সময় যখন দেখবেন ফ্রান্সেরও কিন্তু কুকুরো এবং অনেক বেশি ওঠে, পেড্রো পোল এরকম উঠে যায়, এদিকে কন্তে, হ্যাঁ, কুনাল এত বেশি যে সাপোর্ট দেয়, সেই জায়গাগুলি যারা ট্রানজিশনে রিকভারি না করতে পারে সেই স্পেসগুলি কিন্তু কাজে লাগাবে। আমরা একটু আয়োজক প্রতিষ্ঠান ফিফা তার সভাপতি নিয়ে কথা বলতে চাই। তিনি কিন্তু কিছুটা বিতর্কের মুখোমুখি হচ্ছেন বিভিন্ন কারণে। তার সেলিব্রেশনগুলো কোন দলের ক্ষেত্রে কি হচ্ছে এটা নিয়ে ভাইরাল হচ্ছেন তিনি। এর মধ্যে আবার তিনি বলেছেন যে যেহেতু 2030-এ 100 বছর হবে বিশ্বকাপ ফুটবলের, 1930-এ শুরু হয়েছিল, এটা তিনি 64 দলের করতে চান। মানে জাস্ট একটা বিশ্বকাপ 48 দল করেই পরেরটায় 64 চলে যাওয়া, মানে এটা কি আসলে একটু রিস্কি হয়ে যাবে না? আমার যে ছোট জ্ঞানে যেটা বলা হয়, যত বেশি টিম তত বেশি খেলা, তত বেশি রিস্ক। হ্যাঁ, আপনি যত টিম, তার কম্বিনেশন, টিম আয়োজন করা, গ্রুপ তৈরি করা, ভেন্যু সংখ্যা, ট্রাভেল সংখ্যা সব কিছু কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এটা বিজনেস পলিসিতে দ্য বেস্ট, যত কিছু নেবে। এবং তার ছোট একটা উদাহরণ দিয়েছে, আপনারা কি ছোট দেশগুলোকে ওয়ার্ল্ড কাপ খেলতে দিতে চান না, এভাবে বলেছে। তাদের কি শখ নেই? সবাই জানে খেলতে পারে। তাহলে ডিফারেন্সটা কি হলো? এবং গ্রুপ পর্যায়ে যখন খেলবে তখন তো আর গ্রুপ পর্যায়ে টিমই থাকবে না, এমনি চলে আসবে, মনে হবে যে কম্পিটিশনে নাই, আমি 2 ম্যাচ খেলে একটা জিতলেই আমি গ্রুপে কোয়ালিফাইড করলাম। এশিয়ার এবার যদি চিন্তা করি, আফ্রিকা 10টা টিমে আসছে, এশিয়ার 7টা টিমে আসছে, খেলে আসছে 48টা দেশ থেকে। তো সেই জায়গা থেকে আসলে বিজনেস পলিসি যদি অন্য হয়, এবং আপনি যেটা আমার মতে এই টিমগুলো এত ছোট জায়গায়, মানে এত অল্প সময় না, আরো 2টা ওয়ার্ল্ড কাপের পরে যে এই টিমটা বাড়ালে মনে আর একটু ম্যাচিউর হতো, হ্যাঁ, আর একটু ম্যাচিউর হতো, এবং এই অর্গানাইজেশনটা আরো সুন্দর হতো। এক্স্যাক্টলি সেটা। আর তার যে নিজের স্ট্যান্ডগুলো যেগুলো নিয়ে তিনি বিতর্কের মুখোমুখি, যদিও সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বা বিভিন্ন মিডিয়া বিভিন্ন প্রজেকশন করে, এমনি কি মনে হয় তার? সে তো অনেক দিন ধরেই ফিফা মানে কেমন চালালেন, বা তার তো প্রায় সময় শেষ, আবার আরেকটা ইলেকশন সামনে। হ্যাঁ, এটা থেকে আসলে ইনফিনিট থেকে ভালোই লাগে। এইবার ওয়ার্ল্ড কাপ ছাড়া আমি যতটুকু দেখে আসছি, তার আগের যতগুলি ওয়ার্ল্ড কাপ, মানে আর 18-22 যেটা করেছে, তারপরে তো এটা 26-এ আসলো। আগের দুটার থেকে এখানে একটু বেশি, অনেক বেশি ফ্লাশ হয়েছে, এবং ওই আমেরিকা বলে কথা, এবং অনেক কিছু তর্কে বিতর্কে জড়িয়ে গেছে। সেই জায়গা থেকে যদি এবার উতরে যায় এবং সুন্দর একটা ফিনিশ করতে পারে, তাহলে তার লংজিভিটি, সামনের যে ইলেকশন আছে সেখানে আমরা অন্য কিছু দেখতে পাবো না, যে তেই থেকে থাকবে। আর না হলে তাকে ডমিনেট করে অন্য কিছু আবার আসবে। আমরা একটু আর্জেন্টিনা ইংল্যান্ড নিয়ে আরেকবার ফিরে যাই। দুই দলের 2টা পোস্টার বয় যাকে বলা হবে, এখন তো বয় না, পোস্টার ম্যান হয়ে গেছে, সেটা হচ্ছে লিওনেল মেসি এবং হ্যারি কেইন। কোয়ার্টার ফাইনালে কিন্তু দুইজনই ঘুমিয়েছিলেন তুলনামূলক, এবং তাদেরকে একটু টায়ার্ড মনে হয়েছে দুইজনকেই। সো তারা সেমিফাইনালে নিশ্চয়ই তাদের কোয়ার্টার ফাইনালটা ভুলে যে নতুনভাবে তাদের তো প্রয়োজন হবে সেমিফাইনালে। জি, একটা জিনিস প্রথম বললাম যে মেসি কর্তৃক ইংল্যান্ডের এগেনস্টে কিন্তু আর্জেন্টিনা খেলেনি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর হ্যারি কেনের এই টিম, হ্যারি কেনের যে লিডারশিপ এবং পাওয়ার ক্যাপ্টেন, এটা খুব ভালো লেগেছে আমার নিশ্চিত। যে টিমের চেঞ্জটা আসছে, এবং টুখেলের সাথে আন্ডারস্ট্যান্ডিং পরে মাঠে যে তার রিলেভেশন, লাস্ট ম্যাচ যারা 10 জন নিয়ে তার যে ডিফেন্ডিং ওয়ার্ক এবং এই যে অ্যাক্টিভেশন, সেটা কিন্তু অনেক ওই যে এই ম্যাচের ওই প্রভাবটা পড়েছে। পরে সেম আর্জেন্টিনাও কিন্তু
90 মিনিটের পরে আরো 10 মিনিট পরে 100 মিনিট করে খেলেছে। মেসির এই বয়সে 100 মিনিট প্রতিদিন মাঠে থাকা, 120 মিনিট 120 তোলার তো হ্যাঁ সেই, তাহলে ওই টায়ার্ডনেসটা আসলে রিকভারির ব্যাপার আছে, সেই জন্য দেখা গেছে এইটার একটা প্রভাব পড়েছিল। সেটা আবার কিন্তু সেমিফাইনাল, এখন এই শর্ট টাইমের মধ্যে এরা প্রফেশনাল কতটুক দিতে পারবে, আমরা একটা ভালো ম্যাচই দেখব এবং দুজনের মধ্যে আসলে ডিসাইডিং হয়ে যাবে কে তার টিমকে ফাইনালে নিয়ে যাচ্ছে। 104 ম্যাচের ওয়ার্ল্ড কাপ, তার মধ্যে 100 ম্যাচ শেষ হয়েছে আর 4টা ম্যাচ বাকি। মোট গোল সংখ্যা কত জানেন কি? না, টোটাল 292, এটাও রেকর্ড, মানে আর রেকর্ড তো অনেক অনেক আগে আগে পার হয়ে গেছে বেশি। 300 কি হয়ে যাবে? 4 ম্যাচে তো 8 গোল হতেই পারে নাকি? এখন পর্যন্ত 194, 292, মানে 8টা গোল লাগবে 300 হতে। সেমিফাইনাল ফাইনাল হয়ে যেতে 4টা পারে, ম্যাচ হয়ে যেতে পারে, মানে গড়ে প্রতি ম্যাচে যদি 2 গোল হয় তাহলে হয়ে যেতে পারে। আবার এখনো যে ম্যাচ ডিসাইডিং আছে, যেখানে অনেক বেশি কম্পিটিটিভ ম্যাচ, যেটা আমরা টাইট ম্যাচ যদি হয়ে যায় তাহলে তো দেখা গেল যে ওই টাইব্রেকারে যাচ্ছে, সেই গোল তো আর ধরা হবে না, ম্যাচ হিসাবে চান্সও কম হতে পারে। কিন্তু ম্যাচ ওপেন না, আবার যদি ওপেন হতো তাহলে কোয়ার্টার ফাইনাল থেকে ধরলে এখানে ম্যাচে 8টা গোল সেমিফাইনাল মিলে, যদি ফাইনাল হয় আবার থার্ড ম্যাচ আছে, থার্ড ম্যাচে দেখা যায় এমন টিম নামে যারা হেরে গেছে, তাদের আর ওই বেস্ট টিমটাই খেলে না, ওখানে আবার গোল বেশি। মাহবুব হোসেন রক্সি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। দর্শক, এই ছিল গোলের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথিকে নিয়ে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।